কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাবে কোন দিকে শীর্ষক গোলটেবিল বৈঠকে আমার প্রিয় রাজপথের অকুতোভয় সংগ্রামী সৈনিক দেশ বাঁচাও মাতৃ ভাষা আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব রিপন, মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সজ্জন ব্যক্তিত্ব, ছাত্র জীবনে যিনি পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করতেন আমার প্রিয় মানুষ ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, বিএনপির মাননীয় ভাইস চেয়ারম্যান, মঞ্চ ভূমিষ্ঠ আমাদের আরেক প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য লিঙ্কন ভাই, মঞ্চ ভূমিষ্ঠ আমার প্রিয় নেতা যারা শফিউল আলম প্রধান ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি, রাশেদ প্রধান, মহানগর দক্ষিণের সংগ্রামী নেত্রী আরিফা রুমাস, আমাদের ইব্রাহিম ভাই, খোকন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রথম থেকে বক্তব্যগুলো খুব শুনছিলাম। আপনারা সবাই খুব রাজনৈতিক সচেতন, রাজনৈতিকভাবে আপনাদের বক্তব্যগুলো খুব সুন্দরভাবে আপনারা উপস্থাপন করছেন, কিন্তু আসলে আজকে সাবজেক্টটা কিন্তু রাজনৈতিক বক্তব্য না, সাবজেক্টটা অনেক গভীরের বক্তব্য। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের প্রশ্ন। এই সম্পর্কের প্রশ্ন জানতে হলে আপনাকে বাংলাদেশ কোথেকে আসলো আর ভারত কিভাবে এই বাংলাদেশকে দেখছে এটাকে আগে আপনাদের চোখের সামনে আনতে হবে। 47 সালে দেশ বিভাগের আগে আমার বাবা খিদিরপুর ক্যান্টনমেন্টে ছিলেন, কলকাতা। উনি লাস্ট ট্রেনে করে পাকিস্তান গেছেন। ট্রেনে ওনারা কয়েকজন ছাড়া কেউ জীবিত ছিলেন না। সবাইকে কচু গাছ যেভাবে কাটে এভাবে কেটে মানুষের রক্ত স্নাত এবং অর্ধ মানে দ্বিখণ্ডিত লাশের ট্রেনটা শিয়ালদা থেকে পাকিস্তান গিয়ে পৌঁছল। পরবর্তীকালে 47-এ দেশ বিভাগ হলো। দেশ বিভাগের পর 65 সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হল। এই যুদ্ধে বীরত্বের সাথে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের সৈনিকরা লড়াই করল। আমার থেকে রিপন ভাই অনেক ভালো জানেন, ওনার কাছ থেকে শুনবো আমরা। সেই বীরত্বপূর্ণ লড়াইয়ের একজন সৈনিক ছিলেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই যুদ্ধের জন্য, বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য উনি খেতাবও পেয়েছিলেন। সেই যুদ্ধের পর ভারত চিন্তা করলো যে এই পূর্ব পাকিস্তানকে যদি বিচ্ছিন্ন করা না যায় তাহলে যে কোনো সময় ভারতের জন্য ক্ষতি হতে পারে। বিশেষ করে ভারতের 7টি অঙ্গরাজ্য যেটা আমাদের পাশে অবস্থিত, আমাদের উত্তরাঞ্চলের শিলিগুড়ির ওদিকে অল্প একটু করিডোর, ওটা যদি কোনোভাবে দখল হয়ে যায় তাহলে এই 7টি অঙ্গরাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং এই 7টি অঙ্গরাজ্যের এবং তারা তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করতেছিল, যেভাবে কাশ্মীর তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করছে আপনারা জানেন। এই আন্দোলনকে দমাতে হলে বাংলাদেশ তাদের হাতে নেওয়া দরকার। কিভাবে নিবে? সেই জন্য তারা আওয়ামী লীগের ঘাড়ে চাপলো এবং শেখ মুজিবকে তারা তাদের এজেন্ট হিসেবে বেছে নিল। আপনারা জানেন আগরতলা ষড়যন্ত্র মামলা এখন সবাই স্বীকার করছেন এটা সত্যিকার একটা মামলা ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে বিভক্তি করার জন্য সেই ষড়যন্ত্রটা সঠিক ছিল। যাই হোক, 1971 যুদ্ধ হলো। মহান স্বাধীনতা যুদ্ধে আমরা কি দেখলাম? যুদ্ধের যিনি মহানায়ক ছিলেন, যুদ্ধের যিনি ঘোষণা দিলেন, রণাঙ্গনে যুদ্ধ করলেন, সেক্টর কমান্ডার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই যুদ্ধে যিনি সর্বাধিনায়ক ছিলেন কর্নেল উসমানী। ওনাদেরকে দেখে ভারতের পূর্বাঞ্চলীয় যে অধিনায়ক ছিলেন তার কাছে জেনারেল গভর্নর তার কাছে নিয়াজিকে আত্মসমর্পণের প্রহসনমূলক একটা অভিনয় আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সংঘটিত হলো।
এটা কি মেনে নেওয়া যায় বলুন? যুদ্ধ করলো আমাদের দেশের তরুণ ছাত্র জনতা, যুবকরা, আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করল। কিন্তু ভারত আমাদের স্বাধীনতাকে সেদিন ছিনিয়ে নিয়ে তারা তাদের স্বাধীনতা বলে ঘোষণা দিল। আজকে ভারতের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত বাংলাদেশের স্বাধীনতা হিসেবে স্বীকার করে না। ভারত বলতে চায় তাদের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্বাধীনতা, এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত বিশ্বাস করে না। তারপর শেখ মুজিবকে তারা তাদের একান্ত অসংগত পেয়ে তাকে দিয়ে 74 সালে একটা গোলামী চুক্তি করলো 25 বছর। সেই চুক্তির পর পট পরিবর্তন হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি বুঝে গেলেন, উনি বুঝলেন এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদ থেকে, ভারতের কারাগার থেকে, এবং তাহলে বাংলাদেশকে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই জন্য তিনি পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতীয় ছিল তাদেরকে উনি বাঙালি না বলে তারা সবাই আমরা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা থাকে, যারা বসবাস করে তারা বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে যত উপজাতীয় চাকমা, মারমা বা অন্যান্য যারা আছে, মুসলমান, হিন্দু, আমরা সবাই বাংলাদেশি হলাম। তার আগে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে ভারত তারা আমাদের উপজাতীয় ভাই বোনদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশকে এবং পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য, সেখানে জুমল্যান্ড প্রতিষ্ঠা করার জন্য সব রকমের ষড়যন্ত্র করেছিল। জিয়াউর রহমানের ইস্পাত কঠিন সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনায় তা বেঁচতে গেল। শুধু তাই নয়, জিয়াউর রহমান ঐক্যবদ্ধ করার জন্য মুসলমানদেরকে, সেই জন্য উনি ওনার 19 দফা কর্মসূচির 2য় দফায় সর্বশক্তিমান আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা স্থাপন করে সাম্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য উনি কর্মসূচি ঘোষণা করলেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হল। কিন্তু এই ষড়যন্ত্র, ভারত ষড়যন্ত্রকারী, তারা এই জিয়াউর রহমানের সফলতা সহ্য করতে পারলেন না। তাদের ষড়যন্ত্রের জন্য উনি শাহাদাত বরণ করলেন। এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করলাম এই হাসিনা গভর্নমেন্ট আসার পর আপনারা লক্ষ্য করছেন একে একে বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে তাদের আয়ত্তে নিয়ে গেল। আর কিছুদিন যদি থাকতো তাহলে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যেত। সে অঙ্গরাজ্য হওয়া ধরল, যেটা আমাদের বক্তারা বললেন, আমাদের বিদ্যুৎ সেক্টর, আমি বিদ্যুৎ সেক্টর একজন বিশেষজ্ঞ, গত 17-15 বছর আমি ওএসডি হয়ে আছি, এবং বিদ্যুতের উপর আমি একটা স্টাডি রিপোর্ট করে আমাদের মহাসচিবকে দিলাম। 1,22,000 কোটি টাকা বিদ্যুৎ সেক্টর লুট করে নিয়ে গেছে। এবং ভারত আমাদেরকে এই আদানি থেকে শুরু করে কুমিল্লা এবং কুড়িগ্রাম বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত আমাদেরকে যে বিদ্যুৎ দিচ্ছেন, কোনো কারণে ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে তাহলে আমাদের দেশে যেরকম সংকট তৈরি হবে, আবার বন্ধ করার সুযোগও নেই। এমনভাবে চুক্তি হয়েছে তারা বন্ধ করলেও তাদের ক্ষতিপূরণ প্রতিদিনের পাওয়ার স্টেশন এবং হুইলিং চার্জ আমাদেরকে দিয়ে যেতে হবে, হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। ভারতের সাথে আমাদের সম্পর্ক কিভাবে থাকবে বলেন? ভারতে যে মুসলমানদেরকে যে কচু কাটা করতেছে, মাংস বহন করছে, সেই জন্য একজন মুসলমানকে কুপিয়ে হত্যা করেছে। মসজিদ, আপনারা জানেন, বাবরি মসজিদ থেকে শুরু করে অজস্র মসজিদগুলোকে ধ্বংস করতেছে। বাংলাদেশে কোনো প্রতিবাদ করছে কখনো? কোনো প্রতিবাদ করে না। কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি, তারপরেও ভারত এবং মোদী, বিজেপি বলে যে বাংলাদেশে নাকি হিন্দুরা নিরাপদে নাই, সেই চিৎকার করতেছে তারা, এবং এই অজুহাতে সীমান্তে আমাদের সাথে উত্তেজনা করতেছে। শুধু তাই নয়, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে আন্দোলন ছিল তার পদত্যাগ করার জন্য, ওনাকে পালিয়ে যাওয়ার জন্য তো ওনাকে কেউ বলেনি, পালিয়ে কেন যাবে, উনি পদত্যাগ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম মোদীর সাথে আলোচনা ক্রমে উনি ভারতে গিয়ে আশ্রয় নিলেন, এবং ভারত এখনো তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক, লজ্জাকর এবং নিন্দনীয়। কাজেই আমার বক্তব্য এখানে শেষ করতে চাই, এভাবে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক যেটা আছে
সেই সম্পর্কটা হলো আমরা ভারত কখনো আমাদেরকে মেনে নিতে পারে না। আমরা একটা মুসলিম প্রধান দেশ, কাজে আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় আমাদের যুব সমাজকে, ছাত্রদেরকে একদিকে যেরকম সামরিক প্রশিক্ষণে প্রত্যেক আমাদের প্রাপ্তবয়স্কের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। দুই, শিক্ষা ব্যবস্থায় আমাদের এমন মানসম্মত আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা করতে হবে যাতে আমরা অস্ত্র উৎপাদনে এবং আমাদের প্রতিরক্ষায় সর্বোচ্চ মেধা আমরা ইসরায়েল যেভাবে করতেছে আমরাও যেভাবে করতে পারি, ইরান যেভাবে ইতিমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে আমরাও যেভাবে অর্জন করতে পারি। আমি আমাদের সদ্য নেতা এখানে আছেন, নিশ্চয়ই আমরা আশা করি বিএনপি এই বিষয়টাকে উপলব্ধি করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকিয়ে রাখার জন্য, ভারতের আধিপত্যবাদ এবং করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সামরিক শক্তিতে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্রের দিক থেকে, সকল দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং করবেন। বিএনপি ক্ষমতা গেলে এটাই 1 নম্বর এজেন্ডা হবে, এই আমার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।